মানু পড়তে যাবে, জলের বোতল না নিয়ে চলে যাচ্ছিল। আমি বললাম তুই রাস্তায় দাঁড়া, আমি হচ্ছে জলের বোতলটা নিয়ে আসছি। তো এই যে মানু রেডি হয়ে গেছে। আজকে ভীষণই মানে কি বলবো, সকালবেলার থেকে অনেকটাই পড়ার চাপ। তো এত জায়গায় যে পড়া হবে বুঝতে পারিনি আমরা। তো রাস্তায় দাঁড়িয়ে রয়েছি কখন থেকে। সকালবেলাটা একটু অসুবিধা হয় গাড়ি ঘোড়া পেতে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। আমি মোটামুটি আছি। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি 5টায়, উঠে ঘর উঠান ঝাড় দিয়ে বাসি নাইটি ছেড়ে সোয়াবিন আর ডাল করলাম। মানু বলেছে ভাত খেয়ে যাবে, পড়তে যাচ্ছে এখন। দেখো কখন থেকে মানে প্রায় 7:30 বেজে গেছে, 7টার থেকে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। এবার হচ্ছে রান্না করলাম, বলে খাবে না। চা করলাম, বলে খাবে না, যাবে এখন পড়তে। কখন থেকে রাস্তায় দাঁড়িয়ে। আসলে কি বলতো, গাইঘাটা হলে কোনো ব্যাপার নেই, ঠাকুরনগর ওখান থেকে আমি বলছি কি তুই ভেঙে ভেঙে যা, ডাইরেক্ট এখান থেকে যতই পয়সা বেশি দিই টোটো ঠাকুরনগর যাবে না। ঠাকুরনগর অনেকটা দূর। আমি বললাম তুই গাইঘাটা থানার মোড়ের থেকে একটা 10 টাকা দিয়ে হচ্ছে টোটো করে নিবি। কারণ দেখো এই যে আমি তো এত বছর ধরে মানে বাড়িতেই পড়িয়েছি মাস্টারমশাই দিয়ে, হাজার যতই অসুবিধা হোক, কষ্ট হোক, যেইভাবেই হোক। তো এই রানীর কারণেই মানে এত দূরে দূরে পড়তে দিয়া, ঠাকুরনগর গোবরডাঙ্গা এত দূর দূর রাস্তায় পড়তে দিয়া, যে একজন সাথী থাকলে কি। আমি জানি ট্রেনে উঠে গেছে, ট্রেনে উঠে গেলে মেয়েরা অনেক কিছুই মানে বড় হয়ে যায় বা অনেক কিছুই ব্যাপার। তো এই রানীর মানে ভাবলাম একজন বান্ধবী, ওর ছোটোবেলার খিচুড়ির স্কুলের থেকে মানে ক্লাসমেট একসাথে, ওর আশায় আমি হচ্ছে এত দূরে দূরে পড়তে দিলাম। আর এই মেয়ে 2 দিন পর পর কী হয়, পড়তে যায় না। আমি এখন ওকে বলছি যে বাবা দেখ, একা একা চলা শিখতে হবে, একা একা জীবনের চলার শিক্ষা বিদ্যা কাউরে দেওয়া যায় না, শিক্ষার ভাগ কাউরে দেওয়া যায় না। আমি জানি ও তো অসুস্থ নাই, আমি নাই, আর একটু বেশি পয়সা লাগতো, বাড়িতেই মাস্টার এনে পড়াতাম। এবার ও ছিল, এবার ওরও দেখ টোটো পয়সার ওরও শর্ট। এবার আমারও একটু ব্যাসে দিলে একটু 1000-2000 টাকা একটু সেফটি হয়। তো এই কারণেই আমি দিয়েছিলাম। কিন্তু এই মেয়ের মানে এই কয়েক মাসের মধ্যে কয়বার পড়া, মানে 2-3 বার পড়া বন্ধ করে দিয়েছে। তা মেয়ে আবার সেই বিরাজ করতে করতে ওদের বাড়িতে গেছে, ওদের ফোন বন্ধ। তা বলছে পড়তে যাবে না। আমি বলছি বাবা নিজে নিজে এবার একা একা চলা শেখো, একা একাই পড়তে যেতে হবে, কারণ বিদ্যা কাউরে দেওয়া যায় না। যাবে না টোটো? তুমিও বাবা ওই দেখো আগের গাড়িঘাটার অটোগুলো ছেড়ে দিলাম, ভাবলাম টোটো মনে। হ্যাঁ ওরে বাবা, এটা তো ভ্যান। তো দেখি কি করবো। আর এই একা একা জানো যাই, আমার মানে টেনশনের চিন্তায় আর ভাল লাগে না। রান্না বান্না হয়ে গেছে, আমি বলে দিচ্ছি, থাক আমি বলে দিচ্ছি। ও রমেনদা বলছি কি একটু ঠাকুরনগরে পড়তে যাবে, তো একটা টোটো ধরে দিও না। সামনে নাই, তুমি 10 টাকা দেবে, তুমি দিয়ে আসবা। বন্ধুরা দেখলে তো মানুষ এই যে পড়তে চলে গেল, মানে কি বলবো, আমার এই এত দূর। তো আমি সত্যি রানী এরকম মাঝে মধ্যে এরকম পড়া বন্ধ করে দেয়, মাঝে মধ্যেই মানে কয়েক মাসের মধ্যে 3-4বার পড়া বন্ধ করে দিয়েছে। তারপরে আবার মানে পড়া। তাই বলি দেখ বাবা, এরকম লোকের আশায় পড়াশোনা করা যাবে না। নিজের পড়াশোনা নিজের করতে হবে, নিজে আস্তে আস্তে। অসুস্থ তুমি তো সবসময় বলো, তোমার মনে একটা সাহস আছে যে সত্যি যে একা একা গেল মানে অনেকটা দূর। তো মানে আমার নিজেরই কান্না পায়। আমি ওই রানীর আশায় ওকে এত দূরে পড়তে দিয়েছিলাম। সেই ঠাকুরনগর তো মুখের কথা না, ওইখান থেকে আবার টোটো করতে হয়, কারণ ভালো মাস্টাররা বাড়িতে আসবেও না, অনেক চার্জ চায়, 4000-5000 টাকা চায় একটা করে সাবজেক্ট। 4000-5000 টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। তো সেই কারণে আমি বললো যে আপনার অসুস্থ বাচ্চা নিতেও আমার কেমন লাগে, তো ব্যাচে দিন, কোনো ব্যাপার হবে না। তো ব্যাচেও একটু 700-600 টাকার মধ্যে, অনেকটা কম। কোথায় 4000-5000 টাকা একটা বাচ্চা বাড়িতে, ওইসব মাস্টাররা যদি আসে। আর ঠাকুরনগর থেকে এদের আসতেও লেট হয়, তো ওনার বাড়িতেই এর জন্য ব্যাচে পড়ে, আর ভালো বোঝায় সে, যাই হোক। তো এই মেয়ের আশায় আমি দিয়েছি, কিন্তু এই মেয়ে মানে যা করলো, এখন একা একাই যাচ্ছে। আর কি করব। আমি বললাম বাবা তুমি তো বলো আমি সাহসী, আমার একা একা লড়তে হবে, তুমি একা একাই এখন থেকে সব জায়গায় পড়াশোনা করতে যাবে। আর রাত্রিবেলা বেশি আমি বলেছিলাম চল আমি গিয়ে দিয়ে আসি, বলছে না তোমার দিয়ে আসতে হবে না। আমি যাবো আবার জানো না, ঠিক টিকিটের ওইখানে করে থুয়ে এসছি আর এক কীর্তি, যাবো সেই মানে অশোকনগরে, হাবড়ায়। আমি মানে একা মানুষ, আমি নিজেই পাগল হয়ে যাই জানো না। তাই তো যাই হোক, রান্না মোটামুটি হয়ে গেছে, ডাল আর সোয়াবিন। এবার সব কাজগুলো করে নিই, করে তারপরে
ঘর দুয়ার ভেবেছিলাম লেপবো, মনে হয় আমাবুচি ছেড়ে গেছে, মার কাছে এখনো ফোন করে শোনা হয়নি। তো হচ্ছে এখন আর লেপবো না, এসে লেপবো, ততক্ষণে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে চলে যাই। তো দেখো সকালবেলা 7টার মধ্যে কিন্তু ডাল, সোয়াবিন, রুটি, চা সব কিন্তু করা হয়ে গেছে। তো গ্যাসের অবস্থা দেখতেই পাচ্ছ খুবই খারাপ। তো আমি 9:30টার সময় বেরিয়ে যাব, তার মধ্যে সব কিন্তু গোছানো করব। রুটি করতে করতে দেখো বেলে আবার থুয়ে দিয়েছি, কারণ গ্যাসটা অফ করে দিয়ে আমি চলে গেছি রাস্তায়। না খেলো রুটি চা, না খেলো ভাত, আমি কিন্তু সব করেছি। দেখো করতে তো আমি সেই 5টায় উঠি, শুধুমাত্র মেয়েটা যেন ঠিকঠাকভাবে খেতে পারে। আমি তো মানে শুয়ে থাকার আলিস্যি বা কাজে কুড়ে তা তো না, তোমরা তো দেখে বুঝতেই পারো, 18 মাস ধরে দেখছো আগাগোড়াই। কারণ আমার মনে হয় আমি কাজ টাজ করে বসে থাকবো। আর আমি ছোট থেকেই মানু যেহেতু অসুস্থ, আমি ও যেটা দিয়ে খেতে পারবে তার থেকে আমি বেশি বেশি করার চেষ্টা করি, যে ও যেটা দিয়ে খেতে পারবে। তো যাই হোক, ওই দিক দিয়ে রান্নাঘর পরিষ্কার করে সব বাসন টাসন নিয়ে এসেছি গামলায় ভরে, টেবিল পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে চলে এসেছি। কারণ আমি এখন যদি কাজগুলো না সেরে ফেলি সকাল সকাল, আমার হাবড়ার থেকে এসে আবার করতে হবে। তো এই কারণে আমি ভাবলাম যে হাতে আমার 2 ঘন্টা টাইম আছে, 9টা 9:30 অবধি টাইম আছে। তো তার ফাঁকে আমি সব কিছু কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান টান করে তারপরে আমি বেরিয়ে যাব। তো বাসনগুলো মেজে গামলায় ওইভাবেই রেখে দিলাম, গুছাইনি, রাত্রিবেলা এসে গোছাবো। দেখো পুরো ভিজে গেছি, এত গরম সকালবেলা, আর আজকে সেকেন্ডে না ঘেমে যাচ্ছি। এখন ঘরটা তো একবার বাসি ঘর ঝাঁট দিয়েছি, আর একবার আমি ঝাঁট দিয়ে তারপরে হাবড়ায় যাব। তাহলে হাবড়ার থেকে এসে আমার একটু রেস্টে বসতে পারবো আর কি এসে। তো এর জন্যই আমি সব গুছিয়ে থুয়ে যাচ্ছি। স্নান করে পরে বাবাকে ভাত দেবো, ভাতটা দিয়ে আমি বেরিয়ে যাব। আর আমি একটা চা রুটি তো খেয়েই নিয়েছি মানু পড়তে যাওয়ার পরে, আর মানু কিছুই খায়নি। যাই হোক, সব দেখো ঘর বারান্দা ঝাড় দিয়ে বাসন টাসন মাজা হয়ে গেছে, বিছানা টিছানা সব তুলে নিলাম। তো বন্ধুরা এই যে স্নান টান করে দেখো রেডি হয়ে গেছি, মানে 9:30 বাজতে না বাজতেই মানে ঘেমে ঝোল হয়ে যাচ্ছি। তারপরে ওই ভিডিওটা লাস্ট করলাম, লাস্ট করে তারপরে এখন বেরিয়ে যাব। বাবাকে ভাত দিয়ে দিয়েছি, আমি একটা রুটি আর একটা চা খেয়েছি, আর সকালবেলা একটা বিস্কুট আর একটা চা খেয়েছি। তো এই হচ্ছে আমার খাওয়া দাওয়া। আমি এখন বেরিয়ে যাব। মানুকে ওখান থেকে তোলার কথা, মানু বাবার ফোনটা দিয়ে দিয়েছি, বলেছি বাবা তুই আমাকে একটু ফোন করিস, দাদুর ফোনটা দিয়ে দিয়েছি। আমি বললাম আমাকে একটু ফোন করিস, তাহলে আমি তোকে একবার ওখান থেকে তুলে নেবো। তা এখন দেখা যাক কী করি, আর না হলে তো আমার টাইমের মতন বেরিয়ে যেতেই হবে, কিছু করার নেই। তাই আমি যাই, রাস্তায় উঠি, দেখি ও ফোন করে কি না করে জলেশ্বর মোড় অবধি যেতে যেতে। তো দেখো হাবড়াতে এসেই আমি তাড়াতাড়ি না একটা অশোকনগরের টিকিট কেটে নিলাম, কারণ এখনও 11টা বাজেনি। আমি ভাবলাম অশোকনগর থেকে আমি টিকিটটা কাটবো, কারণ হাবড়ায় না প্রচণ্ড ঝামেলা করে। তোমাদেরকে আমি বাড়ি গিয়ে বলবো কেমন ঝামেলা করে। আমার বাড়িতে হাবড়া, কিন্তু এই টিকিট কাটতে আসলে আমাকে নিচে সিট উপরে সিট এরকমভাবে দেয়। তো যাই হোক, আমি তোমাদেরকে বাড়ি গিয়ে সবটা ভেঙে বলছি। আমি এই ট্রেনটা না আমি ধরতে পারিনি, আস্তে আস্তে ট্রেনটা বনগা এই শিয়ালদায় যাবে, এটা বনগা লোকাল। তো ট্রেনটা ছেড়ে দিয়েছে, তো বাজে 10টা 48 বাজে। এবার 11টার থেকে আমাদের রিজার্ভেশন দেয়, মানে এই হাবড়ার নিয়ম। অন্য জায়গার নিয়ম আমি জানি না, যেহেতু আমি হাবড়ার থেকে টিকিটটা কাটি, অন্য জায়গায় কিন্তু আমি শুনেছি 10টায়। হাবড়া প্রচণ্ডই ঝামেলা করে, আজকে দীর্ঘ 18 মাস ধরে আমি টিকিট কাটি, তো আমি জানি। তো দেখো পুরো ভিজে স্নান, আর এখানে এসে না একটা জলের বোতল, আমি বাড়ির থেকে জলের বোতল নিয়েও বেরোইনি। যাই হোক, পরে আমি আর অশোকনগর যাইনি, হাবড়াতেই আমি কাজটা মিটিয়েছি। মিডিলে আমাদের সিট পড়েছে, কি করব বলো। কালকে বিকালবেলা 5 ঘন্টা আগেই দেখলাম যে, মানে কালকে বিকালে দেখেছি টিকিট খুলেছে আর কি, আমরা যেই ডেটে যাব বা আসবো। তো তার মধ্যে দেখি টিকিট শেষ হয়ে গেছে। তো বাড়ি এসেই দেখো দৌড়াতে এসছি, হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে মানুর আবার পড়া আছে। মানে বাড়ি আস্তে আস্তে প্রায় তোমার ওই 12:30 বেজে গেছে, মানুর ওই 1টা 1:30টার থেকে আবার পড়া। সঙ্গে সঙ্গে বললাম বাবা তুই স্নান করে নে। আমি দেখো হাত পাটা ধুয়েই মানু এসে দেখি ভাতও খায়নি। আমি ডাল তরকারি গরম করে, কারণ এখন না খাইয়ে দিল, না খেয়ে সারাদিন এই যে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, মানে জ্বরের ওষুধ, জ্বরটা আর আসেনি প্রভুর আশীর্বাদে। ওর বাপি আবার ফোন করেছে মানে 12:30টার দিকে, আমি ভাত খাওয়াচ্ছি, মানে তখন ভাত খাইয়ে দিচ্ছিলাম। তো মানু এই যে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছে, এখনই পড়তে যাবে। এই পড়াটা আর কি মাস্টারমশাই ছুটি করবে সামনে, তাই সেই পড়াটা পড়িয়ে দিচ্ছে। তো এই যে একা একা চলতে শিখতে হবে, এই গাইঘাটা কিন্তু এই মাস্টারমশাইগুলো রানীর জন্যই আমি দিয়েছিলাম। তখন বললাম একটু টোটোতে তুলে দাও, একটু টোটোতে তুলে দিলা না। হ্যাঁ
বন্ধুরা দেখো আকাশটা কেমন অন্ধকার করেছে। আমি টিকিট কাটতে গেছি, তারপরে দেখি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে গ্রুপে যে আজকে পড়া এখন ছিল না, আজকে পড়া নেই, বাড়ি এসে আবার পড়া আছে। এই গাইঘাটাতে পড়ে এসে ওকে আমি ভেবেছিলাম তুলে নিয়ে যাব, ওর লেট হয়ে গেছে, ও দাদুর ফোনটা নিয়ে গেছিলো। তারপরে ও বললো মা আমি যখন প্রায় হাবড়া ঢুকবো তখন ও ফোন করেছে। আমি বললাম বাবা আমি হাবড়ায় প্রায় পৌঁছে গেছি। তখন বলছে মা আজকে তাহলে বাড়ি চলে যায়। আমি বললাম আজকে বৃহস্পতিবার দিন, আজকে হচ্ছে তোর আসতে হবে না, তুই বাড়ি চলে যাবো। বাড়ি চলে এসছে। আমি হট করে যখন অটোতে বসে রয়েছি তখনই দেখছি কি গ্রুপে মেসেজ করেছে যে পড়াবে হট করে, মানে স্যার আর কি কালকের পড়া না পরশু দিনের পড়া, শনিবারের পড়া মনে হয়, হ্যাঁ কালকে তো শুক্রবার আজকে বৃহস্পতিবার। তা বলছে যে শনিবার দিন স্যার কোথায় যাবে, আজকে পড়াবে হঠাৎ করে, কার কার অসুবিধা। এবার মানুষ আবার বাড়িতে 6টার থেকে পড়া আছে, মানে তপু পড়াতে আসবে বাড়িতে, মাথা যন্ত্রণা করছে। আমি মেসেজ দেখে তাড়াতাড়ি করে আসবে অটো, তারপরে তো আমি এসে বলছি বাবা মেসেজগুলো দেখতো, এত মেসেজ এসছে। তারপরে স্যারের ভয়েস শুনে মানু বলছে মা পড়াবে। আমি তাড়াতাড়ি যা, স্নান করতে যা। আমি জামা কাপড় ছেড়ে মানে জামা কাপড়গুলো তুলে হাত পাটা ধুয়ে তো ঘরে ঢুকতে পারছি না, না হলে তাড়াতাড়ি করে ডাল তরকারি গরম করে ওকে খাইয়ে দিলাম। ও স্নান করে আসলো, স্নান করে জামা পরতে পরতে আমি খাইয়ে দিলাম। খাইয়ে এই যে তারপর ওর বাপি ফোন করলো, ওর বাপি বললো কিছু করার নেই মা, সবসময় একা একা চলতে হবে, একা একা এখনও জ্বরের ওষুধ অ্যান্টিবায়োটিক খেয়ে তারপরে পড়তে গেল, কিছু করার নেই, এইভাবেই তো চলতে হবে, শিখতে হবে সব কিছু। তারপর ওর বাপি আমার বড়দা ফোন করে বলছে ওকে একা একা পড়তে যেতে দিয়েছিস। আমি বলছি কি তার কি ঘরে আটকে রাখলে হবে, ওকে ছাড়তে হবে, ও দুনিয়াটা শিখুক, একা একা চলা শিখুক। যে মা যখন পারবে না, মা যদি কোনো সময় অসুস্থ হয়ে যায়, আমি তো আছি পিছনে, ওকে তো শিখতে হবে যে একা একা আজকের থেকে একা একা গেছে, আমি এবার থেকে একা একাই যাবি, কে কখন যাবে না যাবে পড়তে, নিজের মতন নিজে চলবি। তো বন্ধুরা এখন প্রায় এই 1:15-20 বেজে গেছে। সেই এক কাপ হচ্ছে চা খেয়ে আর একটা রুটি খেয়ে আমি গেছিলাম, এখনও ভাত খাইনি। এখন কটা ভাত খাই, তারপর বাবা পেট ভরে ভাত খেয়েছে, উনি স্নান করবে 2টা 2:30 3টের সময় খাবে। তো কোনো ব্যাপার নেই, আমি ততক্ষণে ভিডিওটা ভয়েস দিই। আকাশে বিশাল মেঘ করেছে। তো এইদিকে দেখো মানু তো পড়তে গেল, রমেনদাকে আমি সকালবেলা বলেছিলাম ওকে একটু ঠাকুরনগরের একটা টোটোতে তুলে দিতে বা দিয়ে আসতে, তুলেও দিয়ে আসিনি, মানে একটু দিয়েও আসিনি, তুলেও দেয়নি। মানুষের একটা দায়িত্ব, কারণ রমেনদা ভালো করেই মানে এই টোটোওয়ালা মানে অটোওয়ালাগুলো ভালো করেই মানুষ অসুস্থতা বা ওরা সাহায্য তুলে দিয়েছিল সবটাই জানে। যাই হোক মানুষের বিবেক আর কি। তো মানুষ এটাই বলছে মা জানো আঙ্কেলকে আমি দেখতে দেখলাম কি আমি অটোতে নেমেই দেখি উনি নেই, যে আমাকে একটা টোটো বলে দেবে যে ওকে একটু দিয়ে আসতে ঠাকুরনগরে। যাই হোক আর কি করা যাবে, মেয়েকে তো পড়াশোনা শেখাতেই হবে তাই না। এখন মানে বর্তমান যুগে যা চলেছে, পড়াশোনা ছাড়া জীবনটা পুরো অন্ধকার। আজকে মানে বলে না একটা বয়স অল্প থাকলে মানে রঙে রঙে সব কিছু, কিন্তু পরবর্তীতে মা বাবা না থাকলে যেই সন্তানটাই হোক, আজকে আমাদের নিজেদেরটা দিয়েই বুঝছি। তো মানুকে বাড়িতে আবার পড়াতে আসবে আর কি। এদিকে মেয়ে গেছে পড়তে, আমি তাড়াতাড়ি কটা ভাত খেয়েছি, ভাত খেয়ে ভয়েস দিয়ে আমি ভিডিও পোস্ট করে মানে আমি 1 সেকেন্ড বসিনি, আমি একটু শুয়েও নি, সেই যে ভোর 5টায় উঠেছি। তাড়াতাড়ি আমি বিছানা সকালবেলা এমনি তুলেছিলাম, চাদরটা পাল্টাবো, যে আম্বাবচির জন্যে জামা কাপড় কাচতেও পাচ্ছি না, এই চাদরটা আজকে প্রায় 4-5 দিন ধরে রয়েছে। তো এই চাদরটা পাল্টে নিলাম, জামা কাপড় যা ছিল গুছাতে না মানুষ চলে এসছে। আজকে অল্প একটু পরিয়েছে গায়েঘাটা, তবু তো পড়তে যেতে হবে, আর না গেলে বোঝো তো ওর মানে পিছিয়ে থাকে আর কি, এমনি ওর ছুটি পড়ে। তো যতটা পারে যুদ্ধ করে লড়াই করে পড়াশোনা করতে হবে। তো আমি জামা কাপড় গোছাতে ও চলে এসেছিলো। মানুর আসার সঙ্গে সঙ্গে ও বলছে আমার বইয়ের তাকটা ধরবো, ওই জামা কাপড়গুলো দেখো এসেই সব বের করে ফেলেছে, যে বলছে তুমি যেখানে পারো সেখানে জামা কাপড় রাখো, আমার বইয়ের তাক এই 4টে তাকই আমার লাগবে। তাও ওর বই রাখার জায়গা নাকি হচ্ছে না মানে সুকাসের ভিতরে জামা কাপড় রাখবে। যাই হোক আর কি করা যাবে, সব তো বের করে। তো বন্ধুরা কালকে ভিডিওটা রাত্রিবেলা শেষ করতে পারিনি, মানুকে পড়াতে প্রায় 9টার সময় পড়িয়ে গেছে। আর জানো 9টার সময় পড়িয়ে গেলে তাড়াতাড়ি মানু ইঞ্জেকশন দিলাম, তারপরে রাত্রিবেলা ডাল সোয়াবিন দিয়ে খাওয়া হয়েছিল। আর বিশেষ করে মা বাড়ি গিয়ে কান্নাকাটি করছিল, মামা কেমন আছে। আইসিইউর ভিতরে রয়েছে, তোমরা সবাই জানো আইসিইউতে কেউ ঢুকতে দেয় না। তা মা আমাকে বলছে আমি সন্ধে অবধি আছি, যদি তুই সন্ধেবেলার মধ্যে আসতে পারিস। মা সেই সকালবেলা গেছে, মেজমাসির মেয়ে 2 মেয়ে ছেলে বৌমা সবাই গেছে, সবাই চলে এসছে 12টার সময়। আমার মা বলে না এক একজনকে ভালোবাসে, তো উনি উনার দাদারে ছোদ্দারে না দেখে মানে আসবেই না।
তো মা 5টা অবধি ওখানে ছিল। 5টার সময় যেই আইসিইউ মানে গেট খুলেছে একটুখানি মাকে দেখতে দিয়েছে। এবার ওরা তো দেখেনি, এবার ওরা বলছে ভালো ভালো, মা বলছে না রে মা, ওই চোখ ঘোলা ঘোলা হয়ে গেছে, তারপরে মানে উপরে যাই হোক ওরকম মামার অবস্থা খুবই খারাপ। তারপরে মাকে আমি 5টা 22-এ ফোন করি, মা কান্নাকাটি। তারপরে মা বাড়িতে পৌঁছেছে প্রায় তখন 9টা বাজে। স্নান টান করার পরে মা কান্নাকাটি করছে, মাসিরা দিদিরা সবাই মাকে ফোন করছে। তো আমার ছোটো মামার মেয়ে গুজরাটে থাকে, মানে জামাই ব্যাংকের চাকরি করে, তো সেই সূত্রে আর কি বাইরেই থাকে বেশি। তো প্লেনে চলে এসছে। তো আমি বলি না আমার মানু মামার বাড়ি যেতে ভালোবাসে, আমার ওই বোনের জন্যই বেশি ভালোবাসতো। বলতো কি মানে সাথী থাকতে ছোটো মামার মেয়ে আমি, তারপরে ছোটো মামার মেয়ে সবার লাস্ট আর কি ছোট। তা সবাই বলছে দিদি আসলো না দিদি আসলো না, আমার বড় মামা 3 মেয়ে গেছে, সবাই গেছে যে যেখানে, শুধু আমিই যাইনি। তা আমার মা বলে কি তুই যদি সন্ধ্যেবেলা অবধি যদি আসতে পারিস আসবি। আমি বলি দেখো মা, আমি হচ্ছে সন্ধ্যেবেলা করে সেদিনকে ওই যে টুকির মেয়েকে পলি হসপিটালে দেখাতে গেলাম, তো 9টার বেশি বেজে গেছিলো। আর মেয়ে সন্তান বোঝ হইতো, যতই বাড়িতে দাদু থাকুক একটু ভয় করে ওকে বাড়িতে থুয়ে যেতে, ওর বাবা আমাকে অশান্তি করে যে সন্ধ্যে 6টার পরে তুমি আর কোথাও যাবা না, যেখানেই যাবা মেয়ে সন্ধ্যে 6টার পরে মেয়েকে সাথে সাথে রাখবা, মেয়ে এখন বড় হচ্ছে সাথে সাথে রাখবা। আর হচ্ছে ইংলিশনের টাইম লেট হয়ে গেলে তো আমি না সেরকমভাবে আর আমি বললাম না মা আমি সন্ধ্যেবেলা যেতে পারবো না, মেয়েটা একেতেই খাচ্ছে না, দুর্বল হয়ে গেছে। সন্ধেবেলা করে ওর বাবা অশান্তি করে, বকা দেয় যে মেয়ে বড় হয়েছে, তুমি 6টার পরে যেখানেই যাও তুমি 5:30টার মধ্যে বাড়িতে ঢুকবা। আর ইঞ্জেকশন তো আছেই, তো এই কারণে কিন্তু আমার আর যাওয়া হয়নি মামাকে দেখতে যাওয়ার কথা আর কি, আমি যেতে পারিনি। কারণ সবার সাথে আমার তুলনা, সবাই যতই আমাকে খোঁজ করুক আমার মেয়েটাও অসুস্থ, সবটাই মেনটেন করে চলতে হয়। তো যাই হোক ওই হচ্ছে মামার অবস্থা খারাপ, মামা আইসিইউতে রয়েছে। আর আমার যেন টিকিটের কি হয়েছে, মানুকে বৃহস্পতিবার দিন রক্ত বের করলাম, মানে আগের বৃহস্পতিবার দিন। আর হ্যাঁ শুক্রবার দিন আমি টিকিট কাটতে গেছি, কি ঝড় বৃষ্টির মধ্যে। আমি হাবড়াতে প্রথমে আমার কাছে না অতটা টাকা ছিল না, মানে ফোনপেতে টাকা ছিল, আমি ওই ফর্ম দিয়ে টিকিট কাটবো, ফর্ম দিয়ে আমার 1100 টাকা মতো লাগে, আমার কাছে 1500 টাকা ছিল। তো আমাদের ক্যান্সার পেশেন্টদের 6 মাস 1 বছর টাইম, মানে ওরা যেতে পারবে ওই ফর্ম দিয়ে। আর আদার্স পেশেন্ট আর অন্য সব পেশেন্ট 3 মাসের বেশি যেতে পারবে না। তো ফর্ম দিয়ে বলছে যে হবে না, তোমার ফর্মে 3 মাস লেখা রয়েছে, কিন্তু তুমি তো 4 মাস পরে যাবে, 6 মাস না, কিন্তু ওই হরমোনের ট্রিটমেন্টের জন্য 6 মাস কমপ্লিট হয়ে যাবে, আর হিমাটোলজি ডিপার্টমেন্টে 4 মাস, তো তোমার ফর্মে হবে না। তো এবার তাহলে কি করব, টিকিট না কাটলে পরের দিনই আরএসসি হয়ে যাবে। তো আমি যে ঠিক আছে আমি ফোনপেতে পেমেন্ট করব, আমাকে এমনি টিকিট দিন। তো রীতিমতন আমি 2টো টিকিট কাটলাম, ফর্মে 1100 টাকা আর এমনি টিকিট 3860 টাকা। আমি ফোনপেতে যেই স্ক্যানার মেরেছি অতগুলো টাকা, মনে করো 4000 টাকা। তখন দেখছি কি যে আমার আর টিকিটটা বেরোলো না, স্ক্যানারটা মানে স্ক্যানার যেই টাকাটা মারলাম, কি করি এবার টিকিট বেরোচ্ছে না, বলছে হাবড়ায় হবে না অশোকনগরে চলে যাও। সেই ঝড় বৃষ্টির মধ্যে আবার অশোকনগরে গেছি, আমি ভিডিও করতে পারিনি, বলি না সবসময় পারি না একা হাতে, তো এদিকে ভাতও খেয়ে যায়নি। হাবড়ায় অশোকনগরে একটা দোকান নেই, আমার খিদে মানে গা হাত পা থরলে কাঁপছে। অশোকনগর থেকে টিকিট করেছি 1 সপ্তাহ হয়ে গেছে, সেই টাকা ঢোকেনি। দেখতো কে ডাকে মনে হয়, সেই টাকা ঢোকেনি। কে রে? ও, তারপরে সেই টাকা তো ঢোকেনি। এবার রিটার্ন টিকিট কালকে কাটলাম, কাটার পর আমি বলছি স্যার আমার সেই টাকাটাও ঢোকেনি। বলছে যে এতগুলো টাকা বলো, আমার 4000 টাকা, এবার কবে ঢুকবে জানি না, প্রায় আজকে 8-9 দিন হয়ে গেল, 4000 টাকাটা এখনও ঢোকেনি আমার অ্যাকাউন্টে। তো মানে এই টিকিট কাটতে গিয়ে আমি যে এইবার কি ফ্যাসাদে পড়েছি। তারপরে কালকে হাবড়ার থেকেই টিকিট কেটেছি, মিডিলে সিট পড়েছে, আর কি করা যাবে। যাই হোক বাড়ি আসা নিয়ে কথা, তাই না, তাও 4000 টাকা, 4 এই যে টিকিট সব মানে কাটা একদম কমপ্লিট। আর আগস্টে আমাদের তো যাওয়ার ডেট, আগস্টে আপ ডাউন দুটোই। এবার ওই টিকিটটা আমার মানি ব্যাগে রয়েছে, মানি ব্যাগটার উপরেই ফোনটা রেখেছি। তো আমাদের ভেলুরে যাওয়ার টিকিট কাটা কমপ্লিট, যাওয়া আসা দুটোই কাটা হয়ে গেছে। তো পুরো ফর্মে হয়নি, আমাদের পয়সা দিয়েই কাটতে হয়েছে 4000, 8000 টাকা। টাকা কি টাকা মানে চোখে দেখা যায় না। আর ওই 4000 টাকা এখনও ঢোকেনি, 8-9 দিন হয়ে গেল। তো জানি না কবে ঢুকবে। একটা নাম্বার দিয়েছে, এই যে বাবা এই নাম্বারটাই বলেছে ফোন করতে, এই নাম্বারটাই ফোন করতে, আর এই যে পিএনএর নাম্বার বলে দিতে, ঠিক আছে এই নাম্বারটাই ফোন কর, ফোন করে বলবি যে আমরা টিকিট ক্যান্সেল করিনি, প্রিন্ট আউট বেরোয়নি, তাহলে পুরো টাকা পাওয়া যাবে। তো এই হচ্ছে কথা।